প্রথমে বলি স্যারকে প্রথমে আমি স্কুলের স্যার হিসেবেই জানতাম একদম প্রথম থেকেই। তো তারপরে আমি স্কুলে জয়েন করার পর আমাদের স্কুলে মানে হকির প্র্যাকটিসটা আগের থেকেই চলতো, আমি জয়েন করার আগের থেকেই। তো আমি তখনও আমি ইনভলভ হইনি, তখন আমার সিনিয়র টিচার ছিলেন। তারপরে আস্তে আস্তে আমি ইনভলভ হলাম, সেটা স্যারের মাধ্যম দিয়েই। তখন স্যার এত এনকারেজ করতেন সব বিষয়ে, কারণ আমরা স্কুল টিচার, তাহলে আমরা কীভাবে স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকবো। তো স্যারের কথাতেই একদিন স্যারের সাথে মিট হলো। তো স্যার বললেন মাঠে আসতে, যেহেতু আমি ছোটো, এখনও দায়িত্ব নিতে হবে, আমাদের সিনিয়র টিচার রিটায়ার করে গেছেন। তো স্যারকেই দেখি স্কুল ওনার যেটা পরিধি তার থেকে উনি বাইরে বেরিয়ে মাঠে ইনভলভ আছেন, উনি নাটকের সাথে আছেন। তো স্যার অনেক ইন্সপিরেশন পেয়েছি স্যারের কাছ থেকে। ওকে ছাড়া আমার চলে না। স্কুলে সাংস্কৃতিক দিকও যখন এলো, আমি তো আগে টুকটাক টিল করতাম, অন্যান্য কিছু করতাম। সুশান্ত এসছে ওনার স্বর্গ পাওয়ার মতন, সুশান্ত চলে এলো। এসে ওই তারপর থেকে আমাদের স্কুলে 2 ফেব্রুয়ারি আগে পুরস্কার পেতে এখন উঠে গেছে, অন্যান্য অনুষ্ঠানে সুশান্ত কিন্তু আছে। যখনই দেখেছি সুশান্ত আছে। আমি ওকে স্নেহ করি বলে বলছি না, কিন্তু এটা কিন্তু আমার যদি যতগুলো ছাত্রছাত্রী আছে জিজ্ঞেস করা যায় আমার শক্তিনগর হাই স্কুলে, কিন্তু ওই সুশান্তর কোচিংয়ে আমাদের গার্লস স্কুল 3বার নেহরু চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে চ্যাম্পিয়ন হয়েছে, এবং 3বার নেহরু কাপ খেলতে গেছে দিল্লিতে, এবং সেটা সুশান্ত কোচিংয়েই। আমরা সাহায্য করছি অন্যভাবে, কিন্তু কোচিংটা কিন্তু সুশান্ত ছিল। এবং এই বছরে আমাদের গার্লস স্কুল একটা পুরস্কার পেয়েছে খেলাধুলার ক্ষেত্রে, শ্রেষ্ঠত্ব একটা আসন পেয়েছে গার্লস স্কুল, তাকে সম্মানিত করেছে স্কুলে, শুধু পয়সা দিয়েই নয়, পশ্চিমবঙ্গের মধ্যে সেরা স্কুল, খেলাধুলায় সেরা স্কুল, এই হচ্ছে হেডিংটা ছিল। সেখানে কিন্তু কলকাতা গিয়ে ওই হেডমিস্ট্রেস গিয়ে তার পুরস্কার নিয়েছে। তার অবদান কিন্তু সুশান্ত। এটা আমি বলছি স্কুলকে ছোট করছি না, কিন্তু অবদান কিন্তু সুশান্ত। ঠিক আছে, এই পর্বটা চলুন, আমি ওই ক্লাসের সামনে আসি। আবার ব্যাচটাকে নিয়ে লাইন নিয়ে যাবে গেটের সামনে দাঁড়াবে। ঠিক আছে, এই ব্যাচটা লাইন দিয়ে গেটের সামনে যাও, তারপরে এই ব্যাচটা নিয়ে আসবে। ঠিক আছে, ওদের ইন্টারভিউ করতে যাবো, তারপরে এইটা তো থাকে। বি ব্যাচ আমরা কিন্তু এখন যাব না, যতক্ষণ ম্যাডাম না ডাকবেন ততক্ষণ যাবো না, এখানে বসে থাকবো। ঠিক আছে, এ ব্যাচ লাইন দিয়ে আমি অপেক্ষা করছি, সুন্দর করে সেরে চলে আসবে। সাগরীকে একটু অবজারভেশন রাখতে পারি। চলো ভালো মেয়েরা, এইদিকে তুমি এখানে দাঁড়াও, আমি তাহলে ছেলেদের ব্যাচকে বার করবো। ডেকে বলার প্রয়োজন হচ্ছে, তার মানে এটা নয় যে বাকিরা পরিশ্রম করেনি, বাকিরা কিন্তু কাজ করেনি। আমি প্রথমে এই শর্তটা রেখেই বলছি, আসলে যখন আমরা র্যালিটার কথা ভাবলাম এবং এই শর্তে একটা কালারফুল র্যালি করবো, আমাদের প্রত্যেক ক্লাস পার্টিসিপেট করবে। আমি লিপিকাকে গিয়ে বললাম যে এরকম একটা হবে। লিপিকা প্রথমেই কি হবে এই একটা টেনশন তৈরি করলো, এবং আমার সঙ্গে মনে হলো যে টেনশনটা তার মানে ও এবার চেষ্টা করবে। আমি খুব আশ্চর্য হয়েছি, মাত্র 7 দিনের মাথায় মধ্যে নিয়ে গিয়ে দেখালো, স্যার এই আমরা ম্যাডামরা মিলে এই কাজগুলোকে দান করিয়েছি। সত্যি আমার চক্ষু চড়কদার, এই কদিনে ওরা এই কাজটাকে দান করিয়েছে, যেগুলো বাচ্চারা হাতে নিয়ে ছুটি ছিল। কেন ওদেরকে বিশেষভাবে বলা হচ্ছে আপনারা জানেন, অতি সম্প্রতি বহু শিক্ষক শিক্ষিকা অন্য স্কুলে এসছে, ওরা অতি সম্প্রতি অন্য স্কুল থেকে আমাদের স্কুলে এসছে, এসে স্কুলটাকে এইভাবে আপন করে নিয়েছে। এটা আমাদের কাছে খুব গর্বের। আমরা এই ম্যাডামের জন্য একটু জোরে হাততালি।
ওদের কাছে আমরা একটুখানি শুনে নেব। র্যালির ব্যাপারে স্যার যখন আমাকে বলেছিলেন সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার কোনো ধারণাই ছিল না আমি কীভাবে কী করবো। তবুও সীমা আমার সহযোগী হিসাবে আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমি তাতে একটু সাহস পেয়েছিলাম এবং কাজটা আমার মনে হলো তখন যে সম্পূর্ণ হলো এবং সকলের যখন ভালো লেগেছে তাহলে সত্যি এটা সম্পূর্ণ একটা জায়গায় এসেছে। থ্যাংক ইউ। নমস্কার, আমি সীমাবালা। আমি খুব অল্প দিন হলো বাইরের একটা স্কুল থেকে স্কুলে এসেছি। এই স্কুলের সাথে সম্পর্ক আমার খুব অল্প সময়ের। এসেই শুনলাম যে 75 বছরের অনুষ্ঠান হবে বেশ একটা মনে আনন্দ হলো। তারপর সমস্ত কাজে শুধু এই বিষয়ে না, সব বিষয়ে কাজ করতে ভীষণ ভালো লেগেছে। মাস্টারমশাইরাও প্রত্যেকে ভীষণ রকম সহযোগিতা করেছে, যখন যার কাছে যে সহযোগিতা চেয়েছি সেটা পেয়েছি এবং সেইভাবে কাজটা এগিয়ে গেছে এবং অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর করা গেছে। ধন্যবাদ, খুব সুন্দর। কৌশিক বাবু, কৌশিকাইজ এই নাটকের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে কৌশিক। আমি ডিরেকশনের দায়িত্বে আছি। কৌশিক সব মানে সহকারী বলা উচিত নয়, ঠিক ততখানি গুরুত্ব নিয়ে কৌশিক দাঁড়িয়ে আছে এই নাটকে। আসলে স্বাধীনতার 75 বর্ষ আমরা অতিক্রম করেছি, তো স্বাভাবিক স্বাধীনতার জাস্ট পরপরই কিন্তু আমাদের এই স্কুল গড়ে উঠেছিল। স্বাধীনতার 75 বছরের পরের বছরই কিন্তু এই স্কুলের 75 বছর। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের 75 বছর এমন একটা নাটক হওয়া দরকার যে স্বাধীনতার 75 বছরকে আমরা যেন ছুঁতে পারি। গত বছর গেছে ঋষি অরবিন্দের 150 জন্মদিন, মানে এটাও খুব গুরুত্বপূর্ণ। আর সব থেকে বড় কথা, যে গল্পটা বা যে প্রেক্ষাপটটা আমরা নাটকে ধরেছি সেটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি থিয়েটার একটা মেথোডোলজি হয়, থিয়েটারের মধ্যে দিয়ে যদি একটা শিক্ষা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে পর্বটা আমরা নাটকে ধরেছি এবং যে ছেলেমেয়েরা 8-9-এর যে ছেলেমেয়েরা এখানে থিয়েটারে কাজ করছে, তাদের ইতিহাস পড়তে গিয়ে যখন এই পর্বটা আসবে তখন তাদের কাছে বোধহয় বইটা পড়ার দরকার। তারা অনেক সহজে গল্পটা, ইতিহাসের গল্পটা বলে দেবে যে কোন ক্ষেত্রে কি বা পড়াটার সময় তারা রিলেট করতে পারে। তাহলে একদিকে আমরা স্বাধীনতার 75 বছরকে ছুঁতে পারবো, ঋষি অরবিন্দের 150 জন্মজয়ন্তীকে ছুঁতে পারবো, অন্যদিকে এই থিয়েটারটা আমাদের কিন্তু ছেলে মেয়েদের এডুকেশনের কাজে লাগবে। এই জায়গা থেকে আমরা এই নাটকটাকে এবার আমরা চয়েস করেছি। ঠিক আছে? আর যারা আজকে এখানে অংশগ্রহণ করলো তারা প্রত্যেকেই এই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী এবং তারা এখনো থিয়েটার চর্চার মধ্যে আছে। আমি খুব বিশেষভাবে একজনের কথা বলবো, প্রসেনজিৎ। আমাদের যখন 50 বর্ষ উদযাপন হয়েছিল, সেই 50 বর্ষে স্কুল থেকে প্রথম ও নাটক অংশগ্রহণ করেছিল এবং এখন ও নাটক নিয়ে মাস্টার্স করেছে, এখন অল ইন্ডিয়া রেডিওতে সার্ভিস করছে। অর্থাৎ আমাদের স্কুলের ওই 50 বছর থিয়েটারের এইরকম একটা মানুষ উপহার দিয়েছে। আজকে যারা পারফর্ম করলো তাদেরকে আবার স্কুলের তরফ থেকে একটা অনেক 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 অভিনন্দন। আপনাদের উষ্ণতা স্কুলকে সমৃদ্ধ করুক। খুব ভালো থাকবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রসেনজিৎ যে কাজটা করলো অনি, ওই নাটকে প্রসেনজিৎ কোনো অভিনয় করে না, ও নির্দেশক। অনি যে ছেলেটা কাস্ট করতো অভিজিৎ প্রামাণিক, এই নাটকটা যুব উৎসবে শ্রেষ্ঠ প্রযোজনার সম্মান পেয়েছে। অভিজিৎ বেস্ট অ্যাক্টর হয়েছিল। ও একটা অপারেশন হয় এবং অপারেশনের বিছানা শয্যাশায়ী। আমরা কালকে পর্যন্ত ভাবতে পারিনি যে নাটকটা আমরা নিয়ে আসতে পারবো কিনা। আমরা ভাবছিলাম বিকল্প কি নাটক, সেটাও ডেডিকেটেড ছিলেন। কালকে ওরা সারাদিন এবং রাত্রি প্রায় 11:30 পর্যন্ত রিহার্সাল করেছে, আলোক ডিজাইন করেছে, করে আজকে নাটকটা প্রসেনজিৎ ওই ক্যারেক্টারটা আজকে অভিনয় করেছে। আর আলো করলো আমাদের একদম তরুণ প্রজন্মের ছেলে জিৎ।
ও এই নাটকে যে প্রথম লাইট ড্রিল করলো, লাইট ফার্স্ট ড্রিল করলো আজকে। এবং আমাদের ওয়ার্কশপে জিৎ বলেছে যে আমি খুব ছোটবেলা থেকেই আলোক শিল্পী হবে, এরকম একটা স্বপ্ন, খুব সচরাচর এটা পাওয়া যায় না। তো ওয়ার্কশপে এসে প্রথম দিক থেকে স্বপ্ন দেখে যে একজন আলোক শিল্পী হব। আমাকে রাত্রি 2টোর সময় ফোন করে বলেছে, স্যার তাপস সেনের ওই বইটা পাওয়া যাবে? আমার তখন ভাবতে ভালো লাগছে যে মফস্বল থেকে একটি ছেলে সে স্বপ্ন দেখছে যে থিয়েটারের আলো করবে। এইটা আমাদের অনেক অনেক কষ্ট। আর একদিকে স্কুল দল বা জেলা দল তৈরি করা, বিভিন্ন বয়সভিত্তিক দল, এই তৈরি করার কাজটা একটা পরিকল্পিতভাবে শুরু হয়েছে। আর তার সঙ্গে জেলা হকি অ্যাসোসিয়েশনের পরিচালনায় একটা সেন্ট্রাল ক্যাম্প হচ্ছে, যে ক্যাম্পটা খরচটা অ্যাসোসিয়েশন বহন করছে। অ্যাসোসিয়েশন বলতে মানে চাঁদা তুলে প্রাক্তন খেলোয়াড়রা যারা সদস্য হচ্ছেন তারা। তো এই ব্যাপারটাকে ক্রমশ স্থায়ী, পাকাপাকি, প্রতিষ্ঠিত একটা রূপ দেওয়ার চেষ্টাটা প্রতিনিয়ত আমরা গোপালদার ভেতরে দেখেছি, আমাদের ভেতরেও আছে, আমাদেরও ইচ্ছেটা আছে, কিন্তু গোপালদার ভেতরে পরিকল্পক হিসেবে একটা ভূমিকা সেইটা দেখেছি। এবং সেইটার ফল হচ্ছে অনেকাংশে বলবো, সেটার ফল হচ্ছে আজকে এনডিএইচের একটা দোতলা বাড়ি, সেখানে ভবিষ্যৎ নিয়ে অনেক রকম স্বপ্ন দেখার সুযোগ রয়েছে। এগুলো এই বাড়িটা যখন তৈরি হয়, যেমন আমার আবার একটা ঘটনা মনে পড়ছে, এই বাড়িটা যখন তৈরি হয় একেবারে প্রথমে যখন আমরা জমিটা পাই, জায়গাটা পাই, তখন প্রথমে তো একটা অস্থায়ী একটা ওই দরমার ঘর, তার একটা কোনো রকম চালা, টিনের চালা তৈরি করে সেইখানে শুরু হয়েছিল। সেখান থেকে যখন ধাপে ধাপে পাকা ঘর তৈরি করবার ব্যাপার হতে থাকে, তখন আবার একবার গোপালদার সঙ্গে আমার একদিন কথা হয়। গোপালদা আমাকে ডেকে জিজ্ঞেস করে না, ঠিক সরাসরি বলে যে দেখ পার্থ, এই ঘর তো আমাদের করতে হবে, কারণ আমরা মেয়েদের শেখাচ্ছি ছেলেদের পাশাপাশি। মেয়েদের জন্য একটা ড্রেসিং রুম, টয়লেট ছাড়া এটা চালানো যাবে না ক্যাম্পটা। ঘর আমাদের তৈরি করতে হবে, তার জন্যে তো প্রচুর টাকারই প্রয়োজন, সমস্ত ধরনের লোকের কাছে যেতে হবে, এবং আমাদের কোনো মানে হকির সঙ্গে জড়িত লোকেদের কাছে তো প্রাথমিকভাবে যাবই, তার বাইরের লোকেদের কাছেও যার যেখানে পরিচিতি আছে, যার যেখানে সুযোগ আছে সেখানেই যাব। তো সেই প্রক্রিয়াটা তো শুরু হয়েছে। এবার শুরু হয়ে প্রাথমিকভাবে যে ঘর করতে হবে, প্রথম একতলার একটা ঘর, সেই ঘরটা করবার জন্যে যে পরিমাণ ইট লাগবে, সেই ইটের অর্ধেকটা আমি দেব, এটা ঠিক করেছি। বাকি অর্ধেকটা তুই পারবি? তাই বলি, হ্যাঁ দাদা, তুমি যদি অর্ধেকটা পারো, আমি বাকি অর্ধেকটা দেখছি, যা হোক করে পারবো। হয়তো একবারে পারবো না, 2-3 ক্ষেপে পারবো, কিন্তু পারবো, চেষ্টা করব। এটা এমন নয় তার মানে যে গোপালদা আর আমি মিলে ব্যাপারটা তৈরি করে ফেললাম। বহু মানুষের বহু কন্ট্রিবিউশন আছে, শুধু ইট দিয়ে তো আর হয় না। কিন্তু ব্যাপারটা এই রকম। এবং আমি এইখানে দুটো জিনিস এমফাসাইজ করতে চাইবো। একটা হচ্ছে গোপালদার প্ল্যানিংটা কংক্রিট, এবং আমাদের অন্তত আমাদের জেনারেশনের ওপরে গোপালদার কমান্ডটা প্রায় অ্যাবসলিউট।